ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সেগুনবাগিচা থেকে আমাদের সাথে আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জনাব রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকে স্বাগত। শুরুতে যাব জনাব আজিজুল বারী হেলালের কাছে। ঐকমত্য কমিশনের আজকে যে প্রস্তাব, ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠকটি হলো, তো কোন কোন প্রস্তাবের সাথে আপনাদের আজকে দ্বিমত রয়েছে? বলা হচ্ছে যে ৭৬টি সংস্কার প্রস্তাবের মাত্র ২৫টিতে আপনারা একমত হয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, আমাদের সাথে ঐকমত্য কমিশনের যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল সেখানে বলা হচ্ছে যে ৮০% প্রস্তাব আমাদের বিএনপির সাথে ঐকমত রয়েছে। এবং আজকে যেটা বলা হচ্ছে যে যেহেতু এটা একটা এমসিকিউ টাইপের স্প্রেডশিট, হা না উত্তর দিতে হবে, হা নাতে আপনার সবকিছু এক্সপ্লেইন করা আসলে খুব ডিফিকাল্ট। এই জন্য আমরা যেগুলো যে ৭০টা আমরা এক্সপ্লেইন করেছি তার মধ্যে দেখেন 50%-এর উপরে আমরা ঐকমত হয়েছি। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে, আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা এই সংস্কার বিষয়ে আমরা দৃঢ় মত প্রকাশ করছি যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের সাথে আপনার সংস্কার প্রয়োজন, এবং অন্য যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো বিএনপি একমত পোষণ করছে। কিন্তু সেগুলোর সরকার যেভাবে প্রস্তাব দিয়েছে আমাদের সেই প্রস্তাবকে ইলাবোরেটলি বলতে গেলে কিছুটা দ্বিমত হচ্ছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে সরকারের ঐকমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাব, আমাদের এই প্রস্তাবের আলোকে কিন্তু সেগুলো করা। আমরা যে ৩১ দফা দিয়েছিলাম, আমরা যে আপনার এর আগে ২৭ দফা দিয়েছিলাম, আমরা যে সংস্কারের কথাগুলো বলেছিলাম সবই কিন্তু আমরা সবাই ঐকমত। কিন্তু আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে সরকার কেন সংস্কারের কথা বলে সংস্কার দৃশ্যমান কোনো কিছু করছে না, শুধু কথার ফুলঝুরিতে সময় ক্ষেপণ করার একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। এটাই আমাদের সংশয়। এবং সংস্কারের ব্যাপারে বিএনপি কিন্তু ওই সংস্কার প্রস্তাব অনেক, সে ২০১৬ সাল থেকে আমরা সংস্কারের কথা বলে আসছি। এখন মুক্তযুগে আপনারা যারা বলছেন তাদের সাথেও আমরা ঐকমত পোষণ করছি। সুতরাং একটি ফ্রি ফেয়ার ইলেকশনের সাথে সমস্ত সংস্কার প্রস্তাব বিএনপি একমত হয়েছে। শুধু রাষ্ট্র গঠনের, অর্থাৎ সংবিধান এবং আপনার বিচার, পুলিশ, এই সমস্ত বিষয় আমাদের কিছু অভিমত রয়েছে। এখানে দ্বিমতের কিছু না, কিছু অভিমত রয়েছে সরকারের অভিমতের সাথে, যেগুলো আসলে সামঞ্জস্য হচ্ছে না। এইসব বিষয়ে আলোচনা করে আমরা একটা ঐকমতে পৌঁছাবো। নিশ্চয়ই, আমরা সেটি আশা করছি। জনাব আজিজুল বারী হেলাল, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা এবার একটু জনাব রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই। জনাব রাজিকুজ্জামান রতন, নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত প্রায় কাছাকাছি অবস্থানে চলে এসেছে। দুদলের মধ্যে কি কোনো সমঝোতা হয়েছে বলে আপনি মনে করেন কি? ধন্যবাদ। এটা উত্তর দেওয়ার জন্য তো বিএনপি এবং জামাতই প্রয়োজনীয়, তারা স্টেক হোল্ডার। আমরা বাইরে থেকে অবজারভারের ভূমিকা পালন করতে পারি। আর সবচেয়ে বড় কথা যে আমরা সবাই চাই একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসুক। গত ১৫ বছর নির্বাচনের নামে যা প্রহসন হয়েছে, প্রতারণা হয়েছে, নির্বাচনের প্রতি মানুষের যে আস্থা ছিল সেটা অবিশ্বাসে রূপান্তরিত হয়েছে। এবং এটা দৃঢ়ভাবে মানুষ বিশ্বাস করে ক্ষমতায় থেকে যারাই নির্বাচন করবে তারা নির্বাচনকে নানাভাবে ম্যানিপুলেট করবে এবং নিজেদের পক্ষে ফলাফল নিয়ে আসার চেষ্টা করবে। ফলে ভোটারের মতামত সেখানে গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচন তার স্বাভাবিকতা হারিয়ে ফেলবে। ফলে আমরা একটা সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচন, একটা জবাবদিহিমূলক সরকার, এবং সবচেয়ে যে বড় কথা যে গণতান্ত্রিক একটা সংস্কৃতি ছাড়া তো গণতন্ত্র চর্চা করা যায় না, আর গণতন্ত্র চর্চা না হলে নির্বাচনটাও সুষ্ঠু হয় না। ফলে সেক্ষেত্রে আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকেও আমরা আমাদের সুপারিশ দিয়েছি। আমরা মোটা দাগে নীতিগত কোন কোন জায়গায় আমরা একমত এবং কোন কোন জায়গায় দ্বিমত পোষণ করি সেটা যেমন বলেছি, পদ্ধতিগতভাবে কোন বিষয়টা খেয়াল করা দরকার সেটাও আমরা বলেছি। পাশাপাশি সময়সীমার ক্ষেত্রেও আমরা বলেছি যে এখনই কোনটা করা দরকার, স্বল্প মেয়াদী বিষয় কোনগুলো আছে এবং দীর্ঘমেয়াদী বিষয় কোনগুলো আছে। আপনারা খেয়াল করে দেখেছেন যে নানা ধরনের বিতর্কমূলক কথা আসছে। যেমন প্রধান যদি যখন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি যখন বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, ঠিক তখনই আবার উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ বলছেন জনগণ চায় তারা ৫ বছর পর্যন্ত থাকুক। তখন মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে তাহলে কি উপদেষ্টা পরিষদের মধ্যে চিন্তার এবং সিদ্ধান্তের ক্ষেত্রে ঐক্যের ঘাটতি আছে?
ফলে আমরা মনে করি এই সমস্ত বিষয় মানুষকে কনফিউজ করে ফেলে। আমরা চাই যে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারা অগণতান্ত্রিক শাসনের অবসান যেমন চেয়েছিল, দুর্নীতিরও অবসান চেয়েছিল, দেশ থেকে টাকা পাচার বন্ধ করার কথা যেমন বলেছিল, শ্রমিক কৃষকের দাবির কথা যেমন বলেছিল, আর সবচেয়ে বড় কথা বলেছিল এই দেশে আমরা একটা স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচবো। আমরা যেন ভয়, ভীতি, সাম্প্রদায়িকতা এবং আদিবাসী বাঙালি বিরোধ এগুলোর মধ্যে আমাদের দিন যাপন না করি। দেশটা সবাই মিলে গড়ে তোলার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছে সেটা যেন সাম্প্রদায়িকতার বিশ্বাসে নষ্ট না হয়, সেটা যেন জাতিগত নিপীড়নের মধ্যে নষ্ট হয়ে না যায়, সেটা যেন নারীর প্রতি অবমাননামূলক নিশ্চয়ই কথাবার্তা আসলে এবং আচরণের গুরুত্বপূর্ণ মাধ্যমে এই নষ্ট না হয়। সংস্কারগুলো যারা চাইছে সেগুলোই আসলে মূলত দেখার বিষয়। জনাব রাজিকুজ্জামান রতন, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবার আরেকটু যেতে চাচ্ছি জনাব আজিজুল বারী হেলালের কাছে। আরেকটি রাজনৈতিক দল যারা রয়েছে জামায়াতে ইসলাম, তারা যেটি বলছে যে মৌলিক গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন চায় না। তো জামায়াত না চাইলে এই নির্বাচন কি হবে? এ বিষয়ে আসলে আপনাদের দলীয় অবস্থান কি? আসলে জামাতকে পরিষ্কার করতে হবে যে মৌলিক গুরুত্বপূর্ণ সংস্কার একটা সেন্টেন্স বলে দিলে তো হচ্ছে না। মৌলিক কোনটা, গুরুত্বপূর্ণ কোনটা, আমি তো মনে করি যে বা আমাদের যে সংস্কারগুলো হচ্ছে সবগুলোই গুরুত্বপূর্ণ। অতএব কোনোটাকে ছোট এই যে যেমন ডক্টর ইউনূস সরকার বলেছিল ছোট সংস্কার বড় সংস্কার, যে ডেফিনেশনটা দিয়েছে বা যে ক্লাসিফিকেশন করেছে, আমরা তো মনে করি সমস্ত সংস্কারই গুরুত্বপূর্ণ সংস্কার, সব সংস্কারই বড় সংস্কার, কোনোটা ছোট না কোনোটা বড় না। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশকে বলতে হবে যে মৌলিক সংস্কার বলতে তিনি কি বোঝাচ্ছেন। এখন যদি মৌলিক সংস্কার বলতে বোঝান যে সংবিধানকেই চেঞ্জ করে ফেলতে হবে বা সংবিধানের যে সমস্ত আপনার মূল ভিত্তি যেগুলো আছে সেই সব প্রশ্নে তাদের কথা আছে, তাহলে সেটা তাকে বলতে হবে যে কোন কোন বিষয়টা মৌলিক। এবং তারা কিন্তু নির্বাচনের একটা ডেট গতকালকে তারা বলেছিল যে রমজানের আগেই, ২৬ সালের রমজানের আগেই, অর্থাৎ ২৬ সালের রমজান হবে ফেব্রুয়ারিতে, আর বিএনপি বলছে যে ২৫ সালের ডিসেম্বর, অর্থাৎ খুব কাছাকাছি ডেটেই কিন্তু আমরা ঐক্যমত। হঠাৎ করে আজকে কেন আবার এই কথা বলল যে মৌলিক সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সংস্কারের কথা বলে যে সময় ক্ষেপণ করেছে সেখানে আসলে কে লাভবান হতে চায়, কোন দলকে শক্তি সঞ্চয় করবার জন্য এই সময় ক্ষেপণ করা কথা বলা হচ্ছে যে। সুতরাং যে সংস্কারের কথা, দেখেন বিএনপি কিন্তু নিজে জন্ম হয়েছে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের ১৯ দফা নিজেই একটা সংস্কার ছিল। বাংলাদেশে বহু সংস্কার আমরা করেছি, যেমন বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা কিন্তু পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছি। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা আমরাই করেছি। বাংলাদেশে একসময় দুর্নীতি দমন ব্যুরো ছিল, আমরা সেটাকে দুর্নীতি দমন কমিশন করেছি। এই যে নারীর ক্ষমতায়নের জন্য আপনার আপনার মহিলা মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধাদের উন্নয়নের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এই সমস্ত সংস্কার কিন্তু বিএনপি করেছে। বিএনপি সংস্কারগুলো মিন করে, কিন্তু আমরা দেখছি অনেক রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে ঠিকই, কিন্তু সংস্কার যে দৃশ্যমান কিছু সরকার করছে না এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা সেজন্য বলছি সরকার যে আপনার কি কি করবেন তার একটা পরিষ্কার ধারণা যদি মানুষকে দেয়, একটা রোড ম্যাপ, অর্থাৎ আপনার সকলেরই নির্বাচনটা প্রত্যাশা সবগুলো রাজনৈতিক দল একই ছাদের নিচে আসুক এবং সামনে একটি সুষ্ঠু নির্বাচন হোক। আমরা আবার একটু জনাব রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই। জনাব রাজিকুজ্জামান রতন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত বা এনসিপি ছাড়া অন্য যে সকল দলগুলো রয়েছে তাদের আলোচনা তেমন গুরুত্ব পাচ্ছে কি? খেয়াল রাখতে হবে যে কখনো কখনো কোনো কোনো দলকে একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যেমন ধরুন এনসিপি এখন বেশ গুরুত্বের তালিকায় আছে। কখন তারা আবার যে গুরুত্বের তালিকা থেকে বিচ্যুত হয়ে যাবে আমরা ঠিক জানি না। কিন্তু আমরা মনে করি যে সংস্কারের কয়েকটা দিক এখনই খেয়াল রাখা উচিত। যে নির্বাচনটা কেমন করে হবে, নির্বাচন কি দলীয় সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? তাহলে এটা সংস্কার করতে খুব বেশি কঠিন বিষয় আসবে না, প্রায় সবাই আমরা একমত হয়ে যাব। আবার ধরুন যে অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থান তো কোনো নিয়ম মেনে হয়নি। অভ্যুত্থানের একটা নৈতিক শক্তি ছিল, জনগণের অংশগ্রহণ ছিল, এবং একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল এবং প্রাথমিক বিজয় তারা অর্জন করেছে। কিন্তু তারপরে রাষ্ট্রটা যে পরিচালিত হবে সেই ক্ষেত্রে সংবিধানটা কিভাবে মেনে চলা হবে? আমরা কি আহ ভবিষ্যতের পার্লামেন্টারি নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন, নাকি এখনই
সংবিধানের খোল নলচে পাল্টে ফেলতে হবে। আমরা বলছি যে খোল নলচে পাল্টে ফেলার মতন ওই কাজ করার এখন দরকার নেই। এখন নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন, সেই নির্বাচিত প্রতিনিধিরাই তারা প্রয়োজনীয় সংস্কারটা করবেন, এবং সংবিধানে যদি সংস্কার করা দরকার হয় তাহলে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, ৭-এর ক এবং খ এই দুটো ধারার একটা পরিবর্তন না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আবার একটা আইনগত বৈধতা দেওয়া যাবে না। ফলে এই ধরনের কিছু বিষয় যেমন আছে। আবার আমরা বলেছি যে একটা পার্লামেন্টে সংসদ সদস্যদের তো একটা মর্যাদার প্রশ্ন আছে। তারা কি ৭০ অনুচ্ছেদের নামে তারা কি একদম বন্দী হয়ে থাকবেন, নাকি তাদের সেখানে রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স থাকবে, তাদের একটা অটোনমি থাকবে, তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে পারবেন, দলীয় কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়া বাকি সব বিষয়ে মতামত দিতে পারবেন, সেই জায়গায় আমরা ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনের কথা বলতে চাই। আবার একটা বিষয় প্রায় সবাই একমত হয়ে যাচ্ছেন, প্রায় সবাই একমত হয়ে যাচ্ছেন, সেটা হলো যে আহ, জবাবদিহিমূলক ব্যবস্থা যেমন আমরা চাই, ঠিক তেমনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্যমূলক সম্পর্ক যেন তৈরি করা যায়। একাধারে একের পর এক নিশ্চয়ই এই গুরুত্বপূর্ণ বারবার একই বিষয়গুলো হয়তো ব্যক্তি। সামনে আলোচিত হবে। আমরা একটু জনাব আজিজুল বারী হেলালের কাছে আরেকবার যেতে চাই। সর্বশেষ একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে সেক্ষেত্রে বিএনপির দলীয় অবস্থান কি হতে পারে? দেখেন, বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, ডিসেম্বরের আগেই হওয়া সম্ভব। তো যদি ডিসেম্বরের মধ্যে না হয়, কেন হচ্ছে না তার তো একটা ধারণা এই সরকারের দেওয়া উচিত, অর্থাৎ একটা বলা উচিত, একটা বক্তব্য দেওয়া উচিত যে কেন ডিসেম্বরের আগে নির্বাচন হওয়া সম্ভব না বা ডিসেম্বরে সম্ভব না। অথচ বিএনপি দেখিয়ে দিচ্ছে যে আপনার ডিসেম্বরের আগে নির্বাচন হওয়া সম্ভব। যদি সরকার এটা না করে তখন কিন্তু আমাদের বুঝতে বাকি থাকে না যে সরকার কথার ফুলঝুরিতে কথামালা দিয়ে আমাদের নির্বাচনী যে মানে গণতন্ত্রের উত্তরণ এবং নির্বাচনী ব্যবস্থাকে দূরে ঠেলে দিয়ে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। তখন বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের সমমনা যে জোটগুলো দলগুলো আছে, বা আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের সবার মধ্যে একটা আলোচনা করে তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এবং সেটা হবে জাতির সাথে চূড়ান্ত একটা বেইমানি করা, যে যেহেতু এই সরকার এসেছিল যে টু ট্রান্সফর্ম দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু রিস্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড রাইট টু ভোট, এবং এই টু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোল্ড করার জন্য, অনুষ্ঠিত করবার জন্য এই সরকার এসেছিল একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে। কিন্তু তখন তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে যে কেন আপনি সময় ক্ষেপণ করছেন। হয় দুটো কারণে সময় ক্ষেপণ করছেন, হয় আপনি নিজে ক্ষমতায় থাকতে চাচ্ছেন দীর্ঘদিন অনির্বাচিত হয়ে, অথবা আপনি কোনো একটি রাজনৈতিক দলকে স্পেস দিতে চাচ্ছেন যে তারা যেন শক্তি সঞ্চয় করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবং এই সরকারের যে ক্ষমতায় থাকার একটা প্রবল প্রবণতা আছে, এটা তো দুইজন উপদেষ্টার বক্তৃতায় আমরা ক্লিয়ার হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নিশ্চয়ই ধর্ম হয়তো উপদেষ্টা। সামনের দিকে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা আমরা সময়ের পরই বুঝতে পারবো। জনাব আজিজুল বারী হেলাল এবং রাজেকুজ্জামান রতন, আপনাদের দুজনকে ধন্যবাদ।